দর্শক, মার্কিন নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমরা আজ সারা রাত ধরে এই আয়োজনের সঙ্গে আছি এবং আজ যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং নির্বাচনের দিন, সেখানে ভোট গ্রহণের দিন চলছে এখনো। এখন যেহেতু এখানে বাংলাদেশে 5টার মতো বাজে, যুক্তরাষ্ট্রে এখন 6টার একটু বেশি হয়তো কিছুটা বাজে। তো এই সময়টাতে তাদের আসলে কিছু কিছু জায়গায় ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা। যাই হোক, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় এখনো আছি। কে হবে এবারের প্রেসিডেন্ট, ট্রাম্প না বাইডেন? এবং এই আলোচনায় আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন দুজন অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ মালিক, সিইও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়তোষ দে, সেক্রেটারি জেনারেল বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব। আপনারা দুজন থাকুন আমাদের সঙ্গে। তার আগে নির্বাচন নিয়ে কিছু সংবাদ আমরা দেখে নিতে চাচ্ছি। যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনের ভোট এখনো চলছে। তবে নির্বাচন ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন ভোটাররা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে রাত 9টা পর্যন্ত। তবে বিভিন্ন স্টেটের সময়ের ব্যবধানের কারণে ভোট গ্রহণের সময় আলাদা হচ্ছে। এ কারণে সবশেষ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবার কথা রয়েছে মিশিগানে। আর কিছুক্ষণের মধ্যেই নিউ হ্যাম্পশায়ার সহ বেশ কিছু স্টেটে ভোটিং কার্যক্রম শেষ হতে যাচ্ছে। এদিকে এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে 2016 সালের চাইতে বেশি ভোট কাস্টিং হয়েছে বলে জানা গেছে। আর মোট ভোট অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ এরই মধ্যে আর্লি ভোটিংয়ের নির্ধারিত সময় রোববার পর্যন্ত প্রায় 10 কোটি মানুষ তাদের আগাম রায় দিয়েছেন। ভোটের দিনও মানুষের ভোট দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে বেশ। অতীতে কখনো ভোট প্রদানে মার্কিনীদের এত উৎসাহ দেখা যায়নি বলে বলছেন বিশেষজ্ঞরা। তবে ভোট গণনা ও ফলাফল প্রকাশে বিলম্ব হতে পারে। শোনা যাচ্ছে আগামী 6 নভেম্বর পর্যন্ত ভোটের ফলাফল প্রকাশের দিন গড়াতে পারে। কারণ ডাকযোগে রেকর্ড সংখ্যক 6 কোটির ওপর ভোট পড়ায় ফলাফল প্রকাশে দেরি হতে পারে বলে জানা গেছে। তবে গণনায় বিলম্বের কারণে ভোট কারচুপির কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। I think this time around I've definitely had to take a step back and I voted for Trump. And I didn't vote for Trump last time, but I felt cornered into it this time because of the way our nation is right now. And one of the questions I asked one of the ladies that we were in line with was, does that room look like it's big enough to fit 25 people in it safely under these conditions? Well, I think going out in public at any point, I'm concerned about COVID, but everyone kept their distance and it felt. দর্শক, ভোটের খবর এবং ভোটারদের ভাবনা জানছিলাম। এবারে নির্বাচনে এই পর্যায়ে এসেও জয়ের বিকল্প ভাবতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার ভোট চলাকালে ভার্জিনিয়ায় দলের ক্যাম্পেইন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এই ভাবনার কথা জানান তিনি। সেই সঙ্গে কর্মী সমর্থকদের চাঙা থাকার পরামর্শ দেন ট্রাম্প। এদিকে ভোটের দিন যুক্তরাষ্ট্রকে লাল বা নীল জোনে ভাগাভাগি করতে অনীহা প্রকাশ করেছেন জো বাইডেন। নির্বাচন চলাকালে ফিলাডেলফিয়া দলের প্রচারণা বুথ পরিদর্শনে গেলে এই প্রতিক্রিয়া জানান তিনি। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণার মতো ভোটের দিনও ব্যস্ত সময় পার করছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। হাতি গাধার লড়াইয়ের এই দিনটির শুরুতে মঙ্গলবার নিজের পৈতৃক ভূমি ডেলোয়ারে সময় কাটান জো বাইডেন। সকালে তিনি উইলমিংটন সেন্ট জোসেফ চার্চে প্রার্থনা করেন। এরপরে বাইডেন ব্যস্ত হয়ে পড়েন নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে। ফিলাডেলফিয়ায় নির্বাচনী ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি দলের প্রচারণা বুথে গিয়ে কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার চেষ্টা করেন তিনি। সেখানে যুক্তরাষ্ট্রকে কোনো নির্দিষ্ট জোনে ভাগ করতে অনীহা প্রকাশ করেন। আমি কোনো রেড বা ব্লু জোনে বিশ্বাস করি না। আমার কাছে দেশ মানে ইউনাইটেড স্টেট। আপনারা জানেন 34% ভোটারই নারী, তাই তাদের ভোট দিয়ে দলের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালো এবং সন্তোষজনক উল্লেখ করে সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভার্জিনিয়ায় ক্যাম্পেইন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। পরাজয় মেনে নিয়ে স্পিচ দেওয়ার চিন্তা আমার মাথায় নেই। আশা করছি ভালো কিছুই হবে। জয় যেমন সহজ, পরাজয় মেনে নেওয়া ততটাই কঠিন। তবে 70 ঊর্ধ্ব এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি, এই বিষয়ের চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে নির্বাচন পরবর্তী সহিংসতার সম্ভাবনা নিয়ে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ভোটের দিন পর্যন্ত বলে আসছেন জয় ছাড়া আর কিছু ভাবছেন না তিনি। আর বাইডেন বলছেন এমন কিছু হলে ছেড়ে কথা বলবেন না তিনিও। প্রয়োজনে আদালতে যেতেও প্রস্তুত দুই প্রার্থী। আসমাতুলি, নিউজ 24।
দর্শক, আমরা নির্বাচনের খবর জানছিলাম, এবার যেতে চাই আলোচনায়। আমরা যেমনটি বলছিলাম, 59তম প্রেসিডেন্ট নির্বাচনের দিন কাটাচ্ছে ভোটাররা, তারা ভোট দিচ্ছে এবং প্রার্থী যে দুজন আছেন প্রেসিডেন্ট প্রার্থী, তারাও শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ভোটারদের কাছে গেছেন। এখনও বিভিন্ন জায়গায় তারা চষে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তাদের বক্তব্য আমরা দেখেছি। আমি শুরুতেই যাব মোহাম্মদ মালেকের কাছে। আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে 20 বছর আসলে আপনি আছেন যুক্তরাষ্ট্রে, তো বেশ কয়েকটি নির্বাচন দেখেছেন। তো এবারের নির্বাচন আসলে অনেক দিক দিয়ে বেশ ভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি করেছে, করোনার কারণে ভিন্ন প্রেক্ষাপট তৈরি করেছে এবং ডাকযোগে ভোট পড়েছে অনেক বেশি এবং আগাম ভোটও আসলে এত রেকর্ড সংখ্যক আগাম ভোট এর আগে কোনো নির্বাচনে আমরা দেখিনি, আপনিও নিশ্চয়ই দেখেননি। তো আপনার কাছে জানতে চাইবো, এই যে ভিন্নতা, এটি আসলে কিসের নিদর্শন এবং এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নতুন কিছু পেতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, অন্যান্য নির্বাচনের সঙ্গে এবারে নির্বাচনের আছে। তো বিশেষ করে 2016 নির্বাচন আর এই বছর অর্থাৎ 2020 সালের নির্বাচনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, ইস্যুস, বিশেষ করে ইস্যুস বিষয়ে এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। এ ব্যাপারে আমি যেটি লক্ষ্য করেছি সেটি হলো যে, দেখুন, এবার নির্বাচনটা এমনই একটি সময় হচ্ছে যখন কোভিড-19 কারণে বিশ্বের এই মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, এবং এখানে প্রায় 2.5 লক্ষ লোক এখন পর্যন্ত মারা গেছেন এবং এখনো 80 থেকে 90 হাজার লোক প্রতিদিন সংক্রমিত হচ্ছে। তো এই বিষয়টি নির্বাচনে একটি পার্থক্য, নতুন একটি ইস্যু যোগ হয়েছে। আরেকটি বিষয় হলো যে এবার এই কোভিডের কারণেই মেনলি যেটি হলো যে এই আগাম ভোট সবসময় যুক্তরাষ্ট্রে ছিল, কিন্তু এবারের মতো আগাম ভোট আগে কখনো পরিলক্ষিত হয়নি। 10 কোটি ভোটার অলরেডি আগাম ভোট দিয়েছেন ইলেকশনের আগেই, ডাকযোগে কিংবা অগ্রিম ব্যালটে। তো এটি মেনলি কোভিডের কারণেই হয়েছে। তো আরেকটি লক্ষণীয় যে এবার ভোটারদের কিন্তু ব্যাপক সাড়া, অর্থাৎ আমেরিকার নির্বাচনে কিন্তু ওই টার্ন আউটটা তেমন হয় না। যেমন ধরেন সর্বশেষ যেটি আমরা দেখেছি গত 50 বছরের ইতিহাসে, একমাত্র ওবামার সময় 2008 সালে 62% টার্ন আউট ছিল ভোটারদের। তো গত বছর লেস দেন 50% টার্ন আউট ছিল এবং টোটাল ভোট দিয়েছিল 13 কোটি। তো এবার দেখেন, যেখানে গত বছরের 13 কোটি ভোটারের এগেনস্টে এবার অলরেডি 10 কোটি ভোট হয়ে গেছে আগাম ভোট হিসাবে। তো তাহলে 2/3 অফ লাস্ট ইয়ার্স ইলেকশন। তো এটিও একটি লক্ষণীয় বিষয়। আরেকটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে এবার 16 মিলিয়ন, প্রায় অ্যাবাউট ধরেন 17 মিলিয়নের মতো নতুন ভোটার যুক্ত হয়েছেন এবার নির্বাচনে। আর এই সমস্ত কারণে যে ভোটারদের যে প্রতিক্রিয়া বা আচরণগত এবং সিদ্ধান্তের বিষয়গুলো একটু ভিন্নতা এসেছে। তো সেই কারণে আমি মনে করি যে এবারের নির্বাচনটা একটা হিস্টোরিক নির্বাচন। এবং আরেকটি কারণ হলো যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প 4 বছর ধরে আছেন প্রেসিডেন্ট হিসাবে। তার প্রেসিডেন্ট যে ডিসেন্সি, এলিগেন্সি, এটি নিয়ে অনেক বিতর্ক আছে। এবং এই গত 4 বছরে ইউনাইটেড আমেরিকা এত বেশি ডিভাইডেড হয়ে গেছে, শার্পলি ডিভাইডেড ইন্টু 2, যে এই ডিভিশনটাও কিন্তু এবার ভোটে একটি মারাত্মক প্রতিক্রিয়া ভোটারদের মধ্যে থেকে আসবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা প্রিয়তোষদের কাছে যাব এবার। আপনার কাছেও এই বিষয়টি জানতে চাইবো যে এবারের নির্বাচন আসলে নতুন কিছু যুক্ত করছে কিনা যুক্তরাষ্ট্রবাসীর কাছে, এবং আরেকটি বিষয় যদি আপনি যুক্ত করেন, যে বিষয়টি আসলে মোহাম্মদ মালেক বলছিলেন, অভিযোগের কথা, যে ট্রাম্প এই 4 বছরের প্রেসিডেন্ট হিসেবে থাকাকালীন তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসলে সবাই তুলেছে। তার মধ্যে করোনাকে মোকাবেলায় তিনি সম্পূর্ণ ব্যর্থ বলে অনেকেই মনে করেন। এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাইব। আমি কিছু শুনতে পাচ্ছি না ব্যাকগ্রাউন্ডের জন্য।
আপনি শুনতে পাচ্ছেন না? আমি যথেষ্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাচ্ছি। যাই হোক, আপনি যে কথাটা বলছেন বর্তমান ইলেকশনে, এটা একটা যুগান্তকারী ইলেকশন এবং সবাই একই কথা বলবে, একই মত প্রকাশ করবে, কারণ এইবারের ইলেকশনটা ছিল ব্যতিক্রমধর্মী ইলেকশন, যেখানে মেল ইন ব্যালটের যথেষ্ট প্রয়োগ রয়েছে। গত 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত টানা 7 দিন আপনার মেল ইন ব্যালট ভোট দিয়েছে মানুষ এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকে এটার উপর আপত্তি করছিলেন মেল ইন ব্যালট, কারণ বলেছিলেন যে এটার ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট সন্দেহান রয়েছে, কারণ উপযুক্ত ব্যবস্থাপনা নেই। আমরা অল্প সময়ের মধ্যে কারিগরি নিয়ন্ত্রণ করতে আমরা পারিনি। তো যাই হোক, যেহেতু ট্রাম্প সন্দেহ করেছিলেন কিন্তু কন্টিনিউ করছে, মানুষ মেইল ইন ব্যালট দিয়েছেন। মানুষের মধ্যে যথেষ্ট সাড়া দেখা দিয়েছে। গত কয়দিনে, গত 1 তারিখ পর্যন্ত পুরো ভোটের 2016-তে যে ভোট কাস্ট হয়েছিল তার প্রায় 80%, 70 থেকে 80% ভোট আপনার আর্লি ভোটিং এ হয়ে গিয়েছে। আর্লি ভোটিং বলতে আমি দুটো বলছি, মেল ইন ব্যালট প্লাস যারা আর্লি ভোটিং দিয়েছে তাদের। মেল ইন ব্যালট তো এখন কাউন্ট হয়নি, তবুও আমি বলছি যে মেল ইন ব্যালটও অনেকটা ভূমিকা রাখবে। এবং এই যাবৎ আপনারা দেখতে পেয়েছেন মেল ইন ব্যালট নিয়ে বা আর্লি ভোট নিয়ে অথবা ড্রাইভ থ্রু ভোট নিয়ে অনেক জায়গায়, অনেক স্টেটে অনেক ধরনের কমপ্লেন এসেছে। কোনো জায়গায় এটা কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং দ্রুত কোর্টও সিদ্ধান্ত দিয়েছে। তো যে জিনিসটা এখানে পরিলক্ষিত যে অন্যান্য বছরের তুলনায় এবছরের মানুষদের মধ্যে উভয় পক্ষে, অর্থাৎ নিউ ইয়র্কে তথা অন্যান্য স্টেটেও যেটা দেখা গেল যে রিপাবলিকান অথবা ডেমোক্রেটরা এক একটা স্টেটে শক্তিশালী ছিল। যে সমস্ত জায়গায় ওরা এককভাবে শক্তিশালী, সেই সমস্ত জায়গায় ইলেকশন কখন আসে কখন যায় অনেকটা সাধারণ মানুষের কাছে মানে ভোট দেওয়া ছাড়া, ভোটের দিন ভোটে গিয়ে ভোট দেওয়া ছাড়া বুঝতে পারেনি। কিন্তু এবছর ছিল কমপ্লিটলি ব্যতিক্রম। আর সুইং স্টেটগুলো, যেগুলো টস আপ স্টেট, সুইং স্টেট, ওটা ছিল অত্যন্ত সরব। সেখানে সবাই অত্যন্ত সচেতন ছিলেন এবং প্রার্থীরাও ক্ষণে ক্ষণে ঘন্টায় ঘন্টায় বিভিন্ন জায়গায় ওরা মুভ করেছে এবং ওই স্টেটে প্রচুর গিয়েছে, 7 থেকে 8 বার 10 বারও গিয়েছে অনেক প্রার্থী। তো সেই দিক থেকে আমেরিকার ইতিহাস তৈরি করেছে এই নির্বাচন এবং এই নির্বাচনের অনেকগুলো বিতর্ক দিক রয়েছে। মানুষের বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অর্জন নিয়ে কোনো প্রশ্ন কেউ করে না, ডেমোক্রেটরাও ওনার অর্জন নিয়ে প্রশ্ন করে না, শুধুমাত্র ওনার ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন করছে। আর সেই ক্ষেত্রে মানুষজনের ভোটের যে রিয়াকশন যা কি হবে সেটা অবশ্যই আমরা আজকে রাত্রেই জানতে পারবো এবং মানুষের যে সাড়া আসছে সেটা নিয়ে অতুলনীয়। তাই আমি বলবো যে আপনার প্রশ্ন জবাবে যে এটা একটা ইতিহাস তৈরি করলো এবং ভোটের সর্বাধিক ভোট কাস্ট হয়েছে বলে সেটা একটা ইতিহাস তৈরি করবে। আর রেজাল্ট নিয়ে যে সন্দেহান রয়েছে আমরা জানি না, রাত্রেবেলা আমরা জানতে পারবো যে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ যদি পেয়ে থাকে যে আর্লি ভোটিং এ অথবা মেল ইন ব্যালটে অথবা আমরা যারা ভোট দিচ্ছি ভোট গণনায় কোনো ত্রুটি বিচ্যুতি নজরে আসলে অবশ্যই এটা হবে আরেকটা ঐতিহাসিক নির্বাচন। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো। ট্রাম্প বেশ অনেকদিন থেকে একটি কথা বলছেন যে ফলাফল যদি তার বিপক্ষে আসে তিনি সেটি মেনে নেবেন না এবং তিনি ভোটে এই যে বারবার বলছেন যে ডাকযোগে ভোটে কারচুপির একটি সম্ভাবনা সৃষ্টি হতে পারে, আশঙ্কা তার মধ্যে কাজ করছে এবং তিনি শেষ যে প্রচারণার দিন একদম তিনি বলেছেন যে তিনি যদি ফল এরকম তিনি দেখেন যে সেখানে কারচুপির ঘটনা ঘটেছে তিনি আসলে আইনি লড়াইয়ে যাবেন। তো ট্রাম্প ফলাফল মেনে নেবেন না এরকম একটি আশঙ্কা কি আসলে রয়েছে? আপনি একজন রিপাবলিকান হিসেবে কি বলবেন? এটা নিয়ে যথেষ্ট আমাদের বিশেষ করে তৃতীয় বিশ্ব থেকে যে সমস্ত লোকগুলো মাইগ্রেন্ট রয়েছে ওদের কাছে টান উত্তেজনা, যদিও নেটিভ আমেরিকান থেকে শুরু করে অথবা ইউরোপিয়ান আমেরিকান ওদের মধ্যে এই জিনিসটা অনেকটা কম। তারা ট্রাম্প কি বলছে তার থেকেও তারা চিন্তা করছে যে আমেরিকার আইন কি বলে, আমেরিকার শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা কি বলে সেটার উপর নির্ভর করবে। এবং তারা জানে আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ, সেখানে ট্রাম্প অনেক কিছু বললেও করতে পারবে না এবং এই যাবৎ করতে পারেনি, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের মধ্যে যে বিশেষ করে আমরা এশিয়ান যারা, আমাদের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং আপনি দেখেছেন বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানে যদি দেখা যায় যে বিপুল জনসংখ্যা, যেটা ট্রাম্পের র্যালিতে দেখা গেছে, মেগা র্যালিতে হাজার হাজার লোক মানে আপনার ট্রাম্পের র্যালিতে শেষ দিন পর্যন্ত আসছে, এরকম একটা গণজোয়ারের মধ্যে ট্রাম্প বিশ্বাসই করতে পারবে না যে সে পরাজয় হবে। তো সুতরাং এই ধরনের মেগা র্যালির অবস্থা দেখে, জনসমুদ্র দেখে ট্রাম্প যেটা বলছে যে আমি তো হারতে পারি না যদি না কোনো ধরনের র্যাগিং হয়, আর যদি সত্যিকারের কোনো ধরনের প্রমাণ মেলে তাহলে ট্রাম্প সেটা কোর্টে নিয়ে যাবে, সে আগে থেকে বলেছে।
অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল। আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমরা সেই বিষয়ে আপনার কাছে আলোচনা আসি। তার আগে যেটি জানতে চাইব, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন, একটু আনমিউট করে নেন, আপনার ভয়েসটা আনমিউট করেন। জি, এবার শুনতে পাচ্ছি। একটু রোটেট করে নিন আপনার ফ্রেমটা। জি, আমরা আপনার কাছে এবার আসতে চাচ্ছি। আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, যেহেতু আজকে যুক্তরাষ্ট্র ইলেকশনের দিন এবং ভোট গ্রহণ চলছে। অনেক রাজ্যে ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে, অনেক রাজ্যে অনেক আগে আগে শুরু হয়েছে। আমরা জানি 9টি টাইম জোনে আসলে যুক্তরাষ্ট্রে ভোটিং হতে থাকে, যেহেতু 50টি অঙ্গরাজ্য। তো এখন পর্যন্ত যে পরিমাণ ভোট কাস্টিং হয়েছে, আর্লি ভোট সহ, এবং এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে আসলে এবারের ভোটটা কেমন হচ্ছে? ভোটাররা কি ভাবছেন এবারের ভোট নিয়ে? এখন পর্যন্ত যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে সেটা 9টার আগে বলা যাবে না, সেটা হলো এক কথা। আর সেকেন্ড, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যদি ভোটের ডিফারেন্সটা খুব বেশি মার্জিনালি হয়, দেন ইট উইল বি এ বিগ প্রবলেম। তখন ট্রাম্প মেনে নেবে না সেটা, দ্যাট কুড গো টু দি কোর্ট ইভেন। আর যদি ভোটের ব্যবধানটা খুব বেশি গ্যাপ হয়, সেখানে যেমন দেখা গেল $1 million ভোটের ব্যবধান আছে, বাট অনলি $500,000 ভোট কাস্টের বাকি রয়েছে। সুতরাং ইন দ্যাট কেস তারা ইমিডিয়েটলি ফলাফল ঘোষণা করতে পারবে। আর একটা কথা যেটা ট্রাম্প, একটা গুজব আছে যে ট্রাম্প প্রশাসন মানে নেবে না ইলেকশনের রেজাল্ট, সেটা আমিও বিশ্বাস করি। সে হয়তো মেনে নেবে না এবং ফাইনালি সেটাকে সে কোর্টে নিতে চাইবে, কারণ কোর্টে US সুপ্রিম কোর্ট ইজ দি হাইয়েস্ট কোর্ট ইন দি ল্যান্ড, এবং তার ডিসিশন, সুপ্রিম কোর্টের ডিসিশন ইজ দি ফাইনাল। ইভেন কি সাম ইনস্ট্যান্স জনগণের রায়ের উপরে সেটা। তো সেই ক্ষেত্রে ট্রাম্পের সেটা দিকে নিতে চেষ্টা করবে, বিকজ majority of the justice appointed by the Republican Party and by the Trump, and presumption is that they will support Trump. But আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো that's not true, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প has the capacity to appoint the justice, but it also he knows the justiceরা তার পক্ষে রায় দিবে, রায় তার বিপক্ষে দিতে পারে। But everything depend how difference will be at 9 o'clock. ভোটের ডিফারেন্সটা কত বেশি হবে সেটার উপর এভরিথিং ডিপেন্ড করবে। সো আমরা অপেক্ষা থাকতে হবে 9 PM উইদিন 20 মিনিট টু হাফ অ্যান আওয়ারের ভিতরে টালি হয়ে যাবে, বিকজ ইট ওয়াজ অল ইলেকট্রনিক্যালি ক্যালকুলেট করা হবে। সো এখানে দাঙ্গা হবে কিনা, প্রেসিডেন্টটা মেনে নিবে কিনা, এভরিথিং ডিপেন্ড অন দি ফাইনাল কাউন্টে কে কত বেশি ডিস্টেন্সে আছে। বাট আমার যদি প্রিজাম্পশন মনে করেন, আই থিঙ্ক জো বাইডেন will have a landslide victory, so there will be no recount, there will be no Supreme Court opinion. We will have a very good night tonight at around 10 PM. মানে আপনি বলতে চাচ্ছেন আসলে জো বাইডেন জিততে যাচ্ছে এবং ট্রাম্প এই ফলাফল মেনে নেবেন না, এবং আসলে এই লড়াইটা আইনি লড়াইয়ের দিকে যাবে। তো আপনার কাছে যেহেতু আপনি আইনের বিষয়টি তুললেন, আপনার কাছে জানতে চাইবো, তিনি যদি আসলে আইনি লড়াইয়ে যান, এরপর বিষয়টি কি দাঁড়াবে আসলে সত্যিকার অর্থেই? ফার্স্ট অফ অল আপনি যেটা বলছেন সেটার সাথে আমি সেটা বলি নাই। আইনি লড়াইতে যাবে কিনা সেটা ডিপেন্ড করবে 9 o'clock হাউ উই ডু। 9 o'clock যদি ভোটের মার্জিনটা খুব বেশি হয়, তাহলে সেখানে ফলাফল ডিসাইড হয়ে যাবে। ভোটের মার্জিনটা খুব কম হলে অনলি দ্যাট টাইম ট্রাম্প যদি পরাজিত হয়, সেটাকে সে মানে নিতে চাইবে না। তার শেষ ভরসা হবে কোর্ট, কারণ তার একটা ধারণা যে কোর্টে গেলে সে উইন করবে। মানে এই বিষয়টি এড়ানোর জন্য আসলে জো বাইডেনকে অনেক বেশি ভোটে জিততে হবে, আপনি সেটা বলতে চাইছেন? রাইট, সেটাই। যদি জো বাইডেন বেশি ভোটে জিতে, তাহলে সেখানে সে কোর্টে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা মোহাম্মদ মালিকের কাছে যাব। নির্বাচন নিয়ে সহিংসতার বিষয়ে বারবার কথা হচ্ছে, এবং প্রথমে আমরা শুনছিলাম ভোটের দিন সেখানে কিছু জায়গায় সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প নিজেও বলেছেন যে ডেমোক্রেট দলের সমর্থকরা নাকি বিভিন্ন ধরনের সহিংসতা, লুটতরাজ চালানোর একটি পরিকল্পনায় আছে, এবং
এখন যেটি শুনছি, যেহেতু ইলেকশন এখন পর্যন্ত মোটামুটি ভোট বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি স্বাভাবিকভাবেই চলছে, এখন বলা হচ্ছে, বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে নির্বাচন পরবর্তী একটি সহিংসতার আশঙ্কা দেখছেন তারা। এটার কারণ কি, আপনার কি মনে হয়? জি, আমি যেমনটি আগেও বলেছিলাম যে দেখুন, এই আমেরিকাতে এই প্রথম দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে একটা বিশাল বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। যেমন একটা সময় ছিল সাইলেন্ট ভোটার বা আনডিসাইডেড ভোটারের সংখ্যা বেশি ছিল, কিন্তু এবার কিন্তু সেরকম না। এবার এমনই একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে ইদার ট্রাম্প সমর্থক অথবা বাইডেন সমর্থক, এইভাবেই পুরো জাতি, পুরো দেশ বিভক্ত হয়ে গেছে। আর আরেকটি জিনিস, আপনারা নির্বাচন পূর্ববর্তী অনেকগুলো রিপোর্ট এর আগেও দেখেছেন নিশ্চয়ই, যে এখানে কিন্তু ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর পর একটা হোয়াইট সুপ্রিমিস্টরাও কিন্তু এখানে মিলিশিয়ার মতো তারা রাস্তায় নেমেছে সেটা প্রতিরোধ করার জন্য সশস্ত্রভাবে। তো তারা ট্রাম্পের সমর্থক, এবং ট্রাম্প বিভিন্ন সময় তাদেরকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই ধরনের খবর আমরা পেয়েছি। সংঘর্ষ হয়েছে বিভিন্ন সময়, আপনারা দেখেছেন, সেটা লক্ষ্য করেছেন। এখন এই যে নির্বাচনের দিন সহিংসতা হয়নি, হওয়ার কোনো তেমন একটা কারণও ছিল না। তবে নির্বাচন পরবর্তী সময় যদি ট্রাম্প পরাজিত হন, ইন দ্যাট কেস তিনি নির্বাচনের ফলাফল মানবেন না বলে আমি বিশ্বাস করি। কারণ তার বিভিন্ন বক্তব্য থেকে, বিভিন্ন সময়ের অ্যাটিটিউড থেকে এটাই মনে হয়েছে। আর তিনি যদি নির্বাচন প্রত্যাখ্যান করেন, চ্যালেঞ্জ করেন, ইন দ্যাট কেস তার যারা অনুসারী আছে, এই হোয়াইট মিলিশিয়া, তারা রাস্তায় সশস্ত্রভাবে নেমে আসতে পারে। আবার যারা এই ব্ল্যাক লাইভ ম্যাটার্সের সঙ্গে যুক্ত ব্ল্যাকদেরও সংগঠন আছে, সশস্ত্র সংগঠন, তারাও কিন্তু রাস্তায় নেমে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা সহিংসতার মানে হবেই তেমন নয়, আশঙ্কা আছে, সেটি ঘটতে পারে। তবে সবকিছু ডিপেন্ড করে যে নির্বাচনে ফাইনালি ফলাফলটা কেমন হয়। কারণ আমরা যেটা দেখেছি যে এবার বিপুল সংখ্যক ভোট কিন্তু মেইল ইন ভোট হয়েছে, যেটা ইতিপূর্বে হয়নি। এবং মেইল ইন ভোটের কিন্তু কতগুলো ফ্যাক্টরস আসছে, যেমন কোনো স্টেটে গণনা হচ্ছে, আবার স্পেশালি সবচেয়ে ক্রুশিয়াল স্টেট বা কিস্টোন স্টেট যদি বলি আমি, পেনসিলভেনিয়া, সেখানকার সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে মেইল ইন ভোটগুলো নির্বাচনের পর, অর্থাৎ 3 তারিখের পর আরো 3 দিন পর্যন্ত অ্যাকসেপ্ট করা যাবে। অর্থাৎ যেগুলো ট্রানজিটে ছিল, যে ভোটগুলো যেগুলো, সেইগুলো কিন্তু আসবে এবং 3 দিন অপেক্ষা করতে হবে, তারপরে সেই ভোটগুলো কাউন্ট হবে। তার মানে হলো পেনসিলভেনিয়াতে কিন্তু নির্বাচনের যে ফলাফল সেটি দেরি হচ্ছে, অ্যাটলিস্ট 1 উইক আমরা ধরে রাখতে পারি। তো সেই 1 উইকের মেইল ইন ভোট নিয়েও কিন্তু একটা কারণেই এগুলো কাউন্ট হয়ে মূল ফলাফলের সঙ্গে সংযুক্ত না হওয়ার কারণে কিন্তু ইলেকশনের রেজাল্ট এবার একটা ডিলে হতে পারে। এই ডিলের সুযোগে ব্যবধানটা স্পষ্ট সঙ্গে সঙ্গে বোঝা যাবে না। তো যদি খুবই মার্জিনাল ডিফারেন্স হয়, তখন কিন্তু ট্রাম্প এটি একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন। তো সবকিছু ডিপেন্ড করে আসলে আজকে ইলেকশন ডেতে যে টার্ন আউট হয়েছে, সেই টার্ন আউটে ধরা হয় যে রিপাবলিকান পার্টির সমর্থনের এই আজকের ইলেকশন ডের ভোটার বেশি থাকবে। তো যদি টার্ন আউট তেমন বেশি হয়, তাহলে হয়তো একটা পর্যায়ে রেজাল্ট আসবে। না হলে কিন্তু টার্ন আউট কম হলে মেইল ইন ভোট বা আগাম ভোটে কিন্তু ডেমোক্রেটিক পার্টি অনেক এগিয়ে আছে, যার ফলে একটি কি সমস্যার সৃষ্টি হতে পারে। তো এন মজুমদার সাহেব যেমনটি বলেছিলেন যে নির্বাচনের ফলাফলটি কেমন হবে, এটা কি ক্লোজ রেস হবে অথবা হিউজ ডিফারেন্স হবে, সেটিও কিন্তু একটু বিষয়, একটা ফ্যাক্টর, যে পরবর্তী সময় কি ঘটবে। তা আসলে আমাদের আজকে 9টাও নয়, কোনো স্টেটে কিন্তু রাত 10টার পরেও ফলাফল আসবে। কারণ এমনিতেও কিন্তু ইস্টার্ন জোন এবং প্যাসিফিক জোনের মধ্যে সময়ের ব্যবধান আমেরিকাতে 3 ঘন্টা, যে কারণে আমরা আজকে রাতের হয়তো শেষের দিকে বুঝতে পারবো যে নির্বাচনের ফলাফলটা কোন দিকে যাবে, একটা গতি বোঝা যাবে। তো ওই যে বললাম যে কোনো স্টেটে 1 সপ্তাহ লাগবে যে মেইল ইন ভোটগুলো কাউন্ট হতে, কাজে 1 সপ্তাহ আগে চূড়ান্তভাবে কিছুই হবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আমরা আবার প্রিয়তোষদের কাছে যাব।
ট্রাম্প ফলাফল মেনে নেবে না বা মেনে নিতে না পারেন এটি নিয়ে কথা হচ্ছে, কিন্তু যে বিষয়টি এখন সামনে আসছে সেটি হচ্ছে ডাকযোগে ভোটের যে বিষয়টি সেটি, এবং সুইং স্টেট হিসেবে এবারে কিন্তু পেনসিলভেনিয়া খুব মুখ্য ভূমিকা পালন করছে, যেটি প্রতিবার আমরা জানি যে ফ্লোরিডায় জিতে যায় সেই আসলে জিতে যায়, কিন্তু এবার দেখা যাচ্ছে যে ফ্লোরিডায় জিতলেও ট্রাম্পকে আসলে পেনসিলভেনিয়া জিততে হবে, উইসকনসিন জিততে হবে, ওহাইও জিততে হবে, আরও তার বেশ কয়েকটি ধাপ পার হওয়ার মধ্য দিয়েই আসলে তিনি এবারে নির্বাচনে জয়লাভ করতে পারবেন। তো ট্রাম্প সবসময় যেটি বলে আসছেন যে ভোটের দিনই তিনি চান ফল ঘোষণা হোক এবং তিনি চান তার সব ভোটার ভোটের দিনই ভোট দিক, এবং তিনি সবসময় ডাকযোগে ভোটের বিরোধী। তো আপনার কাছে কি মনে হয় আসলে এখন পর্যন্ত যে ভোটের টার্নআউট অনেক বেশি আমরা দেখছি, তাহলে এই ভোটের রেজাল্টে আসলে কি হতে পারে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন? ধন্যবাদ। পেনসিলভেনিয়া স্টেটটা আসলে অনেকটা ক্রুশিয়াল এই মুহূর্তে সবার জন্য, কারণ পেনসিলভেনিয়াতে গতবারও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 1.2 ভোটের পার্সেন্টের ডিফারেন্সে ট্রাম্প জিতেছে, যদিও নিউজ মিডিয়াগুলো 2016-তে বলছিল যে 3 থেকে 4% হিলারি এগিয়েছিল, রাইট। তো সেখানে যদিও কেউ আশা করেনি যে পেনসিলভেনিয়াতে ট্রাম্প জিতবে, কিন্তু ট্রাম্প ওই ভোট নিয়েছিল। সে একই ধারায় ট্রাম্প এবার পেনসিলভেনিয়াকে খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেট হিসেবে চিহ্নিত করেছে এবং সে বারংবার গিয়েছে, ট্রাম্পের ফ্যামিলি সবাই গিয়েছে এবং বারবার সেখানে ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই মুহূর্তে পেনসিলভেনিয়ার জন্য আসলে যেটা দরকার, এটা রিপাবলিকান স্টেট এবং সেখানে রিপাবলিকানদের জয়ী করতে হবে, যদিও এখন গভর্নর ডেমোক্রেট। যাই হোক, এখন যেই কথাটা বলছি, দেখুন ফ্লোরিডা স্টেটটা হলো যে সবচেয়ে টচ আপ স্টেট এবং সেখানে সুইং স্টেট হিসেবে এটা খ্যাত, এবং ফ্লোরিডাতে যারা জিতে সবসময় গভর্নমেন্ট তারাই ফর্ম করে বলে ইতিহাসের আমাদের যদি নির্বাচনের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে সেটাই প্রমাণ করে। আর এইবার ট্রাম্পের ফ্লোরিডা জিতা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ওখানকার কিউবান আমেরিকান, তারপরে হাইতিয়ান আমেরিকান এবং মেক্সিকান আমেরিকান তারা বিপুল উৎসাহের সাথে ট্রাম্পকে ভোট দিচ্ছে। তো সেই খবর যেহেতু আসছে এবং সব পত্রপত্রিকা এবং মিডিয়াগুলো নিশ্চিত করছে যে ফ্লোরিডা শেষ পর্যন্ত ট্রাম্পের হাতেই যাচ্ছে। আর সেই হিসেব যদি আপনি চিন্তা করেন তাহলে অন্যান্য গুলো যেমন মিসিসিপি, তারপরে উইসকনসিন এবং মিশিগান এবং এই আমাদের পেনসিলভেনিয়া, এই 3টে স্টেটের দিকে সবার নজর, কারণ এই 3টেতে এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না যে কে হবে। তবে শেষ পর্যন্ত যে খবরটা আসছে যে পেনসিলভেনিয়াতে ডিবেটের আগে যদিও মানুষ চিন্তা করতো যে পেনসিলভেনিয়া ডেমোক্রেটদের হাতে যাবে, কিন্তু ডিবেটের পরে বিশেষ করে বাইডেনের কথায় মানুষজন, ওখানকার পেনসিলভেনিয়ার মানুষজন মুখ ফিরিয়ে নিয়েছে। সেই জন্য বাইডেনও চেষ্টার ত্রুটি কম করেনি। তো দেখুন, এই সব কিছু মিলে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। তবুও আপনি যেটা বলছেন যে মেল ভোটিং যেগুলো, সেগুলো নিয়ে এবং ভোটের গণনায় যদি কোনো ত্রুটি ধরা পড়ে, ট্রাম্প সবসময় বলে আসছে যে ইলেকশনের দিন আমরা সিদ্ধান্ত নেব, আমরা নিশ্চিত হব কে জিতেছে। এবার ইলেকশন দিন চলে গেল, এবার আমরা আরো 1 দিন 2 দিন 3 দিন ভোট নিতেই থাকবো, এটা ডেমোক্রেসির মধ্যে পড়ে না। কারণ যদি সিস্টেম অনুযায়ী পড়তে হয় তাহলে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, কারণ ততদিনে অনেকে জেনে যাবে কে হতে যাচ্ছে অথবা কে একটু আগিয়ে আছে, তখন ওই সময়টা কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে কাজে লাগাতে সক্ষম হবে। এখানে যেহেতু মেইলিং ব্যবস্থাটা কমপ্লিটলি পোস্ট অফিসের উপর নির্ভর, সেখানে হয়তোবা কেউ কোনো ধরনের দুষ্কৃতি কিছু করতে পারে। তো ট্রাম্পের যে সম্ভাবনাটা ছিল, যেটা নিয়ে ট্রাম্প সবসময় আপত্তি করছে, সেটা এখনো ট্রাম্প অটল রয়েছে। ট্রাম্প বলছে যে আমি চাই 3 তারিখের মধ্যে ভোট গণনা শেষ হয়ে যাবে, 3 তারিখের পরে আর কোনো ভোট গণনা করা উচিত হবে না। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি দেখা যাবে আজকে রাত্রে। আমি মনে করি অবশ্যই ওই অন্য দুইজনের সাথে আমি একমত, যদি ভোটের ব্যবধান অনেক বেশি হয় তাহলে কারো কথায় কারো আপত্তিও জনগণ নেবে না। আর যদি ডিফারেন্সটা যদি খুবই কম হয়, এবং যেহেতু সুইং ভোটগুলো নিয়ে, স্টেটগুলো নিয়ে এবার বিষম কথা আসছে, সেহেতু আমার মনে হচ্ছে যে যদিও ট্রাম্প দাবি করছে অনেক বিপুল ভোটে জিতবে, কিন্তু যদি সেই দাবিটা সত্য না হয় তখন একটা ট্রাম্পের মনে একটা সন্দেহ আসবে, তখন ছোটখাটো বিষয়গুলো ট্রাম্প হয়তো বড় করে দেখবেন। আর যে জিনিসটা আপনি বলছেন যে এইবারের ইলেকশনে যে ডিভিশনটা, কালারের যে ডিভিশনটা, যে বৈষম্যটা আমাদের আরো দুজন বক্তা বলছেন, সেটা প্রখরভাবে দেখা দিয়েছে। কারণ আপনারা দেখেছেন
গত প্যান্ডেমিকের সময়েও অনেকগুলো স্টেটে অনেক অরাজকতা, লুটপাট আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সবগুলো ছিল ডেমোক্রেট স্টেট, সেই জন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের আঙ্গুল তুলছে প্রশাসনের অযোগ্যতার জন্য, ওখানকার ডেমোক্রেট গভর্নমেন্টদের অযোগ্যতার জন্য। তো সেক্ষেত্রেও আমি মনে করি ট্রাম্পের জনগণ অত্যন্ত সাহসের সাথে তারা বলছে যে আমরা জয় হব, কারণ জনগণ আমাদেরকে ন্যায্য বিচার দেবে। আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টেটে এবার যেখানে ডেমোক্রেটদের কোনো রিপাবলিকানদের কোনো নাম ছিল না, সেক্ষেত্রে এবার প্রচন্ডভাবে রিপাবলিকানরা তৈরি হয়েছে এবং পরিলক্ষিত হচ্ছে, ওদেরকে ভিজিবিলিটি দেখা গিয়েছে। এমনকি নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশি কমিউনিটির কথা চিন্তা করুন, কখনো আমরা চিন্তা করি নাই যে বাংলাদেশিদের মধ্যে রিপাবলিকান করবে। তো সবকিছু মিলিয়ে আমি তো মনে করি ট্রাম্প যেটা আশা করছে সেটাই হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু এ পর্যায়ে আমরা যেতে চাই একটি বিরতিতে। দর্শক, কে হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন, এই আলোচনায় মধ্যে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আবারও ফিরবো আলোচনায়। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। আমরা নিউজ 24-এর বিশেষ আয়োজনে রয়েছি মার্কিন নির্বাচন নিয়ে। আমাদের আজকের আয়োজন, যেহেতু আজকে নির্বাচনে ভোট গ্রহণ চলছে এবং ভোটের দিন, এবং দিন প্রায় শেষ। এখন যুক্তরাষ্ট্রে আসলে সন্ধ্যা গড়িয়ে এসেছে এবং এ পর্যায়ে অনেক জায়গায় ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। এ পর্যায়ে মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী চন্দ্রানী চন্দ্রা। ধন্যবাদ পদ্মা। সেটা হলো যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনের এরই মধ্যে কয়েকটি জায়গায় ভোট গণনা শেষ হয়েছে। তার মধ্যে হচ্ছে অ্যারিজোনা ও হচ্ছে ইন্ডিয়ানায়। আশা করা হচ্ছে দ্রুত সেখান থেকে ভোট ফলাফল আসতে পারে। এছাড়াও যেখানে বাইডেন এবং ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, সেখানে কিন্তু সহিংসতার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু সেরকম কোনো সহিংসতা হয়নি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে। কারণ ট্রাম্প যখন ভার্জিনিয়া নির্বাচনে ভিজিট করে, ক্যাম্পেইনে ভিজিট করেছে, সেখানে তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য, পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণে আছে। এছাড়া তিনি আশার বাণী দেখিয়েছে, সেটা হলো ফ্লোরিডা, কেন্টাকি ও হচ্ছে টেক্সাসে, সেখানে রিপাবলিকানদের জয়ের আশা করছেন তিনি। আর সবচেয়ে এবার আগাম ভোট এবার মার্কিন নির্বাচনে সবচেয়ে বেশি মার্কিনিরা ভোটে অংশ নিয়েছে, যা 2000 এর আগেও হয়নি, কোনোবারই হয়নি। 58তম নির্বাচনে এ ধরনের অংশগ্রহণ ছিল না। আর এবার 2/3 মার্কিনিদের ভোট পড়েছে, তার মধ্যে আগামও ভোট পড়েছে প্রায় 10 লাখ। সেখানের মধ্যে বাইডেন এখনো পর্যন্ত জরিপে এগিয়ে আছে, তবে মোট এখনো সেই জরিপ সে পোস্টাল ভোট বা যে ভোটটা হয়েছে আগাম ভোট, সেটা ফলাফল এখনো আসেনি, তবে আসতে পারে, এটার জন্য হয়তো সময় লাগবে। এছাড়াও স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টায় ভোট গ্রহণ শুরু হয়ে ওইটা শেষ হতে যাচ্ছে আগামীকাল, অর্থাৎ বুধবার সকাল 8টায়। এই হলো আমার কাছে শেষ খবর। চন্দ্রানী চন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নির্বাচনের সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে সহকর্মী চন্দ্রানী চন্দ্রা। আমরা এবারও আলোচনায় ফিরবো। আবারও আমরা যাচ্ছি, প্রথমেই আবারও যাব মোহাম্মদ মালিকের কাছে। আপনার কাছে যেটি আলোচনা, এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি, সুইং স্টেটের ভোটারদের যে ভাবনাগুলো, সেটা সবসময় একটু দোদুল্যমান থাকে, এই জন্যই সেটাকে দোদুল্যমান স্টেট বলা হচ্ছে সেগুলোকে। তো এই জায়গাতে দেখা যাচ্ছে এবার অনেক কিছুই, যেমন ট্রাম্প দাবি করছেন বেশ কয়েকটি জায়গায় তিনি জিতে যাবেন, সেখানে আবার বাইডেনের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে তিনি জিতে যাবেন। তারা কিসের পরিপ্রেক্ষিতে আসলে এই ধরনের কথা বলছেন, এটি জানতে চাইব। এবং আরেকটি বিষয়, যে এবার যেহেতু ডাকযোগে ভোট পড়েছে প্রায় 6 কোটি, এবং সেটি বলা হচ্ছে যে গুণে শেষ করতে আসলে 6 নভেম্বর পর্যন্ত সময় লাগবে। তো এই যে রেজাল্টে দেরি হচ্ছে, এটি কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে সুইং স্টেট মানেই তো দোদুল্যমান তারা আর কি। নানা রকম নির্বাচনী ইস্যু থাকে, এক এক বছর এক এক রকম। তো ন্যাশনাল কিছু ইস্যু থাকে, লোকাল কিছু ইস্যু থাকে, এবং প্রার্থী নিজেও একটা চয়েস থাকে মানুষের।
তো যে কারণে এই সমস্ত স্টেটগুলোতে কিন্তু এক এক সময় এক এক রকম আচরণ করে, ভোটদানে এক এক রকম প্রতিক্রিয়া দেখায় এই সমস্ত স্টেটের বাসিন্দারা, যে কারণে এইগুলোকে সুইং স্টেট বলা হয়। আর আপনি যেমনটি বললেন যে দুই প্রার্থী তো দাবি করছেন যে সুইং স্টেটগুলোতে তারা জয়লাভ করবেন। এটি নির্বাচনে যারা প্রার্থিতা করেন তারা সবাই কিন্তু জয়ের আশা নিয়েই করেন, এবং তিনি যদি জানেনও যে তিনি পরাজিত হবেন তবু ভোটারদের বুঝতে দেন না, তিনি সবসময় দাবি করেন তিনিই বিজয়ী হবেন যাতে তার সমর্থকরা চাঙ্গা থাকে। তবে আমেরিকার সুইং স্টেটগুলোর একটা কিন্তু আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো কিন্তু বুঝতে হবে। সেটি হলো যে দেখুন, এই আমি যদি গত 2016 সালের নির্বাচনের কথা ধরি, তাহলে সেই নির্বাচনের ফলাফল থেকে যদি আমি দেখি, তো মেইনলি সুইং স্টেট যদি আমি অনেক অনেক রকম সংখ্যা বলে, কিন্তু আমি 6টি স্টেটে নামিয়ে আনবো সংখ্যাগুলোকে ছোট করে, যেমন অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, মিশিগান, ফ্লোরিডা এবং পেনসিলভানিয়া। আমার কাছে এই 6টি সুইং স্টেট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো গত নির্বাচনের কথা কেন বললাম, যে গত নির্বাচনে এই 6টি স্টেটের 3টা স্টেটে হিলারি ক্লিন্টন হেরে গেছিলেন কিন্তু লেস দেন 1% ভোটে। যেমন মিশিগানে তিনি মাত্র 10,000 পপুলার ভোট কম পেয়েছিলেন, পেনসিলভেনিয়াতে তিনি হেরে গেছিলেন মাত্র 40,000 ভোটের ব্যবধানে, এবং উইসকনসিনে খুব কম সংখ্যক ভোটে। তো হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 132টা ইলেকট্রাল ভোট। এটা তো নিশ্চয়ই সবাই জানি যে আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচনটা একটা ম্যাথের বিষয়, কিন্তু এখানে 538টি ইলেকট্রাল ভোটের মধ্যে 270টি ইলেকট্রাল ভোট পেতে হবে। তো তাহলে পেতে গেলে 132টা পেয়েছিলেন হিলারি। আমরা যদি ধরে নেই যে ট্রাম্প এবারও সেই 132টা বাইডেন 132টা ভোট পাবেন, তারপরে বাকি 38টি ভোট তাকে কালেক্ট করতে হবে, ইলেকট্রাল ভোট। সেটি করার জন্য যেটা ন্যারোলি ম্যাথটাকে যদি আমরা ছোট করে দেখি, তাহলে 3টি স্টেটে তাকে জিততে হবে। যদি 3টি স্টেটে তিনি জিততে পারেন, সেই 3টি স্টেট হলো উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়া। এই 3টা স্টেটে যদি তিনি জিততে পারেন, তাহলে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে ধরে নেওয়া যায়। তাতে ফ্লোরিডা তাকে না জিতলেও চলবে। আবার যদি পেনসিলভেনিয়াতে তিনি জিততে না পারেন, ইন দ্যাট কেস তার রেসটা অনেক কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে তাকে অ্যারিজোনাতে জিততেই হবে। তো এরকম বিভিন্ন ম্যাথ আছে। আবার ট্রাম্পকে জিততে গেলে জর্জিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেনিয়াতে জিততে হবে। তো এবার ভোটাররা কেন কোন দিকে যাবেন সেটা যদি আমরা দেখি, আমি এর আগে বলেছিলাম যে দেখুন, এবার নির্বাচনে কিন্তু অনেকগুলো নতুন ইস্যু এসছে যেগুলো আগে কখনো কোনো প্রেসিডেন্ট নির্বাচনে ছিল না। সেটি হলো সবচেয়ে বড় ইস্যু হলো কোভিড-19 মহামারী। এটি কিন্তু মানুষের মধ্যে ব্যাপক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ 2.5 লক্ষ লোক মারা গেছে, 2.5 লক্ষ পরিবার বা 2 লক্ষ পরিবারের কিন্তু একটা অন্তর্জালা আছে, এবং এটি সর্বজন স্বীকৃত। এবং মোর দেন 60% আমেরিকান মনে করে যে প্রেসিডেন্টের অদূরদর্শিতা কিংবা অদক্ষতার কারণেই এত লোক মারা গেছে। তো এই যে বিশ্বাসটা যে ফ্যামিলির একটা লোক মারা গেছে, তার কাছে কোভিড-19 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এই কোভিড-19 কারণে এই সমস্ত সুইং স্টেটের ভোটারদের মধ্যে কিন্তু একটি ভোট প্রদানের সিদ্ধান্ত গ্রহণে একটি প্রভাব ফেলবে। আরেকটি বিষয় হলো যে এইটার সাথে রিলেটেড আরেকটি বিষয় হলো যে স্বাস্থ্য বীমা। দেখুন, এই কোভিডে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এল্ডারলি পিপল, এবং গত বছর ট্রাম্পের বিজয়ের পিছনে কিন্তু এল্ডারলি পিপলের ভোট কিন্তু দারুণ কাজ করেছে। হিলারির চেয়ে ট্রাম্প অনেক বেশি এল্ডারলি পিপলের ভোট পেয়েছিলেন। কিন্তু এই কোভিডের কারণে যে স্বাস্থ্য বীমাটা কিন্তু মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে কোভিড পরবর্তী সময়ে নির্বাচনে যিনি প্রেসিডেন্ট হবেন তিনি স্বাস্থ্য সংক্রান্ত কি নীতিমালা প্রণয়ন করেন। আমরা ট্রাম্পকে দেখেছি, তিনি কিন্তু 2016 থেকে বলেছেন যে ওবামা কেয়ার বাতিল করবেন, যেটা বর্তমানে স্বাস্থ্য বীমার অধীনে ম্যাক্সিমাম আমেরিকান কিন্তু কভার। তো কিন্তু আজ পর্যন্ত গত 4 বছরে কিন্তু তেমন কোনো সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে তিনি কিন্তু আসতে পারেননি। কাজে এই নির্বাচনে কিন্তু ভোটাররা মনে করছেন যে ট্রাম্প কোনো নীতিমালা প্রণয়ন করতে পারেননি বা তাদের সামনে হাজির করতে পারেননি। কিন্তু বাইডেন কিন্তু বলেছেন যে ওবামা কেয়ারটাকে তিনি রাখবেন, রেখে এটাকে স্ট্রেংথেনিং করবেন, রিকনস্ট্রাকশন করে আরো বেশি জনবান্ধব করবেন। কাজে এই বিষয়গুলো কিন্তু এবার ভোটারদের মধ্যে নতুন করে চিন্তা, চেতনা, ভাবনার
সুযোগ এনে দিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা এবং আবার সেই আসবো কারণে আলোচনায় আমি মনে আপনার করি- কাছে। আমরা এই প্রসঙ্গেই প্রিয়তোষদের কাছে যেতে চাই। আসলে যেটি মোহাম্মদ মালিক বলছেন যে কোভিড আসলে আপনি নিজেও জানেন এবারে নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা পালন করছে। কোভিড বিষয়টির কারণে নির্বাচন প্রক্রিয়াতে যেমন ভিন্নতা এসছে, ভোটারদের ভাবনাতেও এক ধরনের ভিন্নতা এসছে। তো অনেকেই মনে করছে যে ট্রাম্প এক্ষেত্রে ব্যর্থ, এবং ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতে যেটি এসছে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে 10 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি কোভিড এর এই সময়টাতে আসলে এই ধরনের প্রতিশ্রুতি কতটা যৌক্তিক, এবং তিনি যে এই মহামারী আসলে ঠিকমতো এই মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন, এবং সেটি আসলে তার পরাজয়ে ভূমিকা রাখতে পারে কিনা আপনার কি মনে হয় একজন রিপাবলিকান হিসেবে? ধন্যবাদ। যাই হোক, এখন দেখুন আমরা যারা রিপাবলিকান, বর্তমানে আমি বাংলাদেশি রিপাবলিকানদের কথাই বলবো, তারা নিতান্তই রিপাবলিকান হিসেবে নতুন। তবে কেন রিপাবলিকান হলো এই প্রসঙ্গে আপনাদের একটু পিছনে যেতে হবে। আর কোভিড নিয়ে ডেমোক্রেটরা শুধুই কথা বলছে, সবসময় বিতর্কের মধ্যে একটা পয়েন্টই তারা পাচ্ছে, সেটা হলো কোভিড। কোভিড ছাড়া আর কোনো পয়েন্টে ট্রাম্পকে তেমন জোরালোভাবে আক্রমণ করতে পারছে না। তো আর ট্রাম্পের ব্যক্তিগত আচরণ নিয়ে কথা বলছে, কোভিড নিয়ে কথা বলছে। দেখুন, কোভিডে যে 250,000 লোক মারা গেল, এটার জন্য পুরো আমেরিকান জনগণ জানে ভালোভাবে, এবং যেই অভিজ্ঞতা অর্জন করে, যারা স্বজন হারানোর ব্যথায় নিয়ে যারা অত্যন্ত দুর্বিষহ অবস্থায় রয়েছে, তারাও কিন্তু এই ইলেকশনে অনেক সোচ্চার হয়েছে। ব্যক্তিগতভাবে যদিও এটা নিয়ে কেউ চিন্তা করছে না, কারণ কোভিড-19 এমন একটা রোগ যেটা এখনো পর্যন্ত অনেকের মধ্যে সন্দেহ রয়েছে যে এটা চায়না ভাইরাস ইচ্ছে ল্যাবরেটরি থেকে এসেছে, যদিও চায়নাকে এটার জন্য জবাবদিহি করতে হবে যে তারা সুনির্দিষ্ট উৎসগুলো সহায়তা করে না উৎসগুলো ফাইন্ড আউট করতে। সেই ক্ষেত্রে এটা কোনো চিকিৎসা ছিল না। আর ঢালাভাবে ট্রাম্পকে যেভাবে দোষী করানো হচ্ছে, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি একেবারেই অযৌক্তিক। তবে ট্রাম্পের এটাই হয়তোবা এইবার আমি যা দেখলাম যে মেগা র্যালির যেই শোভাযাত্রা আমি যেভাবে দেখলাম, আমার মনে হচ্ছে হয়তো কোভিড-19 কারণে হয়তো ট্রাম্পকে মানুষ বেশি হয়তো আরো ভোট দেবে। কেন বলছি আমি, আমার যুক্তি হলো যে কোভিড-19 একটা বড় ধরনের রিসেশন আনার কথা নিশ্চিত ছিল। আমেরিকাতে এতদিন 1 বছর সবকিছু অকেজো বন্ধ থাকার পরেও রিসেশন হয়নি। আর আমেরিকার রিসেশন মানে পৃথিবী রিসেশন। আমেরিকাতে যদি স্টক এক্সচেঞ্জ ধস নামে, আমেরিকার ইনভেস্টররা যদি হাত গুটিয়ে নেয়, আমেরিকার ব্যাংক যদি বন্ধ হয়, তাহলে পুরো পৃথিবীর ইকোনমিতে ধস নামে। সেটাকে ট্রাম্প অত্যন্ত শক্তিশালীভাবে রোধ করতে সক্ষম হয়েছে। আর সেই কারণেই হয়তো মানুষ আশা করছে যে এইবার কোভিডের যে ধাক্কাটা আসবে সামনে, এটা আরো কঠিন। আর এই কঠিন কাজের জন্য আমাদের একজন দক্ষ লোক দরকার, যে ভাব এবং অনুভূতি এবং আবেগ এর ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে। দেখুন, অনেকে বলছে ট্রাম্পের কাছে বিবেক নাই, সহানুভূতি নেই। দেখুন, সহানুভূতি আর বিবেক দিয়ে রাষ্ট্র চালানো যায় না। আপনার জাস্টিসের কাছে জাস্টিস চোখ অন্ধ, হৃদয় অন্ধ। সে জাস্টিস যেভাবে চোখ বন্ধ করে ডিসিশন নিতে হয়, ট্রাম্পকেও সেভাবে নিতে হবে। এবং আমি মনে করি আমেরিকার জনগণ এই কোভিড-19 ট্রাম্পের যে সফলতা, বিসাইডস আপনার আন্তর্জাতিক সফলতা, তারপরে আপনার কর্মসংস্থানের সফলতা, ইন্ডাস্ট্রি চালু করার সফলতা, জ্বালানি রপ্তানি করার সফলতা এবং স্বয়ংসম্পূর্ণ করার সফলতা, এবং চায়নার মতো দেশকে চাপে ফেলে ইকোনমি স্ট্রং করার সফলতা, এবং নেটোর মতো দেশ এবং অন্যান্য থেকে কাট করে, যদিও অনেকে বলছে এটা অন্যায় করা হচ্ছে, কিন্তু আমেরিকার স্বার্থ যদি চিন্তা করে, আমেরিকার ওর একটা দুর্বলতা হলো যে সে আমেরিকা ফার্স্ট বলে। তো সেই দিক থেকে চিন্তা করলে জনগণ চিন্তা করছে যে সে রাইট কাজই করছে। তো সবকিছু মিলিয়ে আমি যদি মনে করি যে কোভিড-19 এর কারণেই হয়তো ওকে আবারও পুনর্নির্বাচন করবে, এবং এটাও আমি মনে করি আর কি। আর যে সুইং স্টেটগুলোর কথা যেগুলো বলছেন আমি মনে করি আমি ওনাদের সাথে একমত। দেখুন, সুইং স্টেটগুলোতে এইবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এবং যদি আমি আবার বলছি, যদি ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়াতে দুটাতে ট্রাম্প জিতে যায়, তাহলে ট্রাম্পের আর হারার এখানে 270, যেটা 538টা মোট ভোট আছে, তার মধ্যে 535টা আসে আপনার কলেজ ইলেকট্রাল ভোট থেকে, আর 3টা ভোট আসে আপনার ওয়াশিংটন ডিসি থেকে। আপনারা জানেন ওয়াশিংটন ডিসি কোনো স্টেট না, সেখানে 3টা ভোট রয়েছে। তো সেখান থেকে 3টা মিলে মোট 538টার মধ্যে 270টা
কলেজ ভোট পেতে হয়, ইলেকট্রাল কলেজ ভোট পেতে হয়। তো সেই ক্ষেত্রে ট্রাম্পকে যদি এই দুইটা স্টেট নিশ্চিত করতে পারে, পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডা, তাহলে আর তাকে পরাজয়ের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারেই শেষ। আমরা মোহাম্মদ এন মজুমদারের কাছে একদম সংক্ষেপে জানতে চাইব। আচ্ছা, তিনি সংযোগটি বিচ্ছিন্ন করেছেন। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। দর্শক, মার্কিন নির্বাচনের দিন চলছে, অনেক জায়গাতেই আসলে ভোট গ্রহণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে, কিছু জায়গায় গণনা শুরু হয়ে গেছে। যদিও যেহেতু ডাকযোগে অনেক ভোট পড়েছে, কাজেই এবার গণনা শেষ করতে আসলে সময় লাগবে এবং 6 নভেম্বর পর্যন্ত ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হতে পারে এবং তারপরেই আমরা জানতে পারবো কে হবে এবারের মার্কিন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন। তার জন্য আমাদের অপেক্ষা চলতে থাকবে। আমরা এই আয়োজন নিয়ে আপনাদের কাছে ফিরবো আবারও। আমরা শেষ করছি এখন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকা অনেক অনেক ধন্যবাদ।